নমস্কার, নিউজ নাও এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্যে উৎপাদিত সুগন্ধি কালীখাসা চালের আধুনিক কল স্থাপন, রাজ্যে জৈব চাষের প্রচার প্রসার, বিভিন্ন উৎপাদিত কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য পরিকাঠামো নির্মাণ, কলা প্রক্রিয়াকরণে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ, রাইস হাস্ক প্রসেসিং ইউনিট স্থাপনের মাধ্যমে রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের রোডম্যাপ তৈরি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ প্রসারের উচ্চ পর্যায়ের বৈঠকে এই রোডম্যাপ তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে কৃষি ও উদ্যান পালনের বিকাশে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য মার্কেটিং পলিসি তৈরি করে কৃষিজাত পণ্য বাজারজাতকরণে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি এবং পর্যটন শিল্পের বিকাশে পরিকল্পনা গ্রহণ ও সম্ভাবনাময় ক্ষেত্রগুলির উপর বিস্তারিত আলোচনা করতে গিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে শিল্প স্থাপনে কৌশলগত রোডম্যাপ তৈরি, খনিজ তেল, গ্যাস, কয়লা খনি ইত্যাদি সহ ইউরিয়া সার কারখানা স্থাপন, মাছ ভিত্তিক শিল্পের বিকাশ, রাবার ভিত্তিক শিল্প স্থাপন, ভোজ্য তেল কারখানা, চা শিল্প, ঔষধি গাছ চাষ, প্রযুক্তি ক্ষেত্র, স্টার্ট আপ, রিয়েল অ্যাসেট, চিকিৎসা ক্ষেত্র সহ পর্যটন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে ত্রিপুরায় উৎপাদিত সুগন্ধি কালীখাসা চালের আধুনিক কল স্থাপন, রাজ্যে জৈব চাষের প্রচার ও প্রসার, বিভিন্ন উৎপাদিত কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য পরিকাঠামো নির্মাণ, কলা প্রক্রিয়াকরণে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ, রাইস হাস্ক প্রসেসিং ইউনিট স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে এবং পর্যটকদের মধ্যে পর্যটন কেন্দ্রগুলির প্রচার ও প্রসারে একটি নর্থ ইস্ট ট্যুরিস্ট সার্কিট গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে পর্যটকদের সুবিধার্থে সহজলভ্য বিমান পরিষেবা, পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি, গাইডদের প্রশিক্ষণের ব্যবস্থা, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ সহ প্রতিটি রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতির প্রসার প্রয়োজন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়াতে ডিজিটাল ম্যাপিং টেকনোলজি প্রয়োগ, কৃষিজাত পণ্যের ভ্যালু এডিশন, পিপিপি মডেলের মাধ্যমে কৃষিজাত পণ্যের প্রচার ও বাজারজাতকরণ, সংরক্ষণের ব্যবস্থা চালু করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি স্থাপনের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির উপরও তিনি গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পর্যটন শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট 8টি রাজ্যে একটি করে ট্যুরিজম সাইট সার্কিট সহ পর্যটন সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদানের উপরও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশ ও রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনমান আরো সুন্দর করতে এবং সংবিধানের প্রতিশ্রুতিবদ্ধ সব সুযোগ সুবিধাগুলি মানুষ যাতে ভোগ করতে পারে তা প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীদের দায়িত্ব হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন পলিট ব্যুরোতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হওয়া সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মাদুরাই থেকে 24তম পার্টি কংগ্রেস শেষে রাজ্যে ফিরে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী। অতীতে এবং বর্তমানেও আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি বা পলিট ব্যুরোতে আমার চেয়েও অনেক যোগ্যতম ব্যক্তি পদাসীন হয়েছেন, তাদের তুলনায় আমি কিছুই না। 24তম পার্টি কংগ্রেস শেষে মাদুরাই থেকে রাজ্যে ফিরে আগরতলা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাগুলি বলেন সিপিআই পলিট ব্যুরোর নবনির্বাচিত সদস্য জিতেন্দ্র চৌধুরী। শুধু ত্রিপুরা নয়, সম্ভবত গোটা দেশে তিনি প্রথম আদিবাসী হিসেবে পলিট ব্যুরোর সদস্য হতে পেরেছেন। তবে এর চেয়েও পার্টির নীতি আদর্শ মেনে পার্টিকে আরো শক্তিশালী করাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন জিতেন্দ্র চৌধুরী। পলিট ব্যুরো বা আমাদের পার্টির সর্বোচ্চ যে এই নীতি নির্ধারক বডি, এই বডিতে অতীতে এবং বর্তমানেও আমার থেকে বহু এই পদাসীন হয়ে গেছেন, সেই তুলনায় আমি কিছুই না। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের পার্টির নেতৃত্বে যে লড়াই সংগ্রাম, জনগণের জীবনের মান উন্নত করার জন্য এবং একটা স্বচ্ছ রাজনীতির মধ্যে দিয়ে এই ত্রিপুরাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ভূমিকা নিয়েছে তারই স্বীকৃতি। এবং এই যে দায়িত্ব আমি পেয়েছি, এটা অবশ্যই যোগ্যতার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে কিভাবে প্রতিপালন করব সেই চেষ্টা আমার থাকবে।
ত্রিপুরায় সিপিআইএম এর নেতৃত্বে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে স্বচ্ছ রাজনৈতিক পরিমণ্ডলে লড়াই সংগ্রামের স্বীকৃতি হিসেবে তিনি পলিট ব্যুরোর সদস্য হতে পেরেছেন বলে অভিমত ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী। এই দায়িত্ব সততা নিষ্ঠার সঙ্গে প্রতিপালনের চেষ্টা করবেন বলেও জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। দেশ ও রাজ্যের রাজনীতির মান ক্রমশ অধোগতিতে নামছে বলে মন্তব্য করে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শগত ফারাক থাকতে পারে, তাই বলে রাজনীতির মান অধোগতিতে নামলে গোটা সমাজে তার প্রভাব পড়বে বলে মন্তব্য করেন জিতেন্দ্র চৌধুরী। রাজনৈতিক মান বাড়াতে অতীতেও প্রচেষ্টা ছিল, এখনো পার্টি আরো গুরু দায়িত্ব দেওয়ার এই কাজে আরো বেশি পরিশ্রম করে কাজ করবেন বলে মন্তব্য করেন তিনি। দেশ ও রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন মান আরো সুন্দর করতে এবং সংবিধানের প্রতিশ্রুতি মতো সব সুযোগ সুবিধাগুলো মানুষ যাতে ভোগ করতে পারে, প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীদের দায়িত্ব হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন তিনি। দেশ ও রাজ্যে এই অবস্থা খুবই করুণ। সংবিধানে প্রদত্ত সুযোগ সুবিধাগুলি মানুষের কাছে পৌঁছে দিতে তিনি অতীতেও ভূমিকা নিয়েছিলেন, এবার আরো জোরদার ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন বলে প্রশ্নের উত্তরে জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী। Seat of the chief minister, but he does not have that political knowledge or experience. So let him first understand the politics, understand the people's mind, understand how a politician should work. So just making comment to him means giving him the importance. I don't like to make any comment. You raised one concern about the qualitative change in politics. Does it really matter to you that and how? উত্তর পূর্ব রাজ্য থেকে তৃতীয় নেতা হিসেবে বামপন্থী দল সিপিআইএম এর সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা পলিট ব্যুরোতে যোগদান করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং সিপিআইএম এর রাজ্য সম্পাদক 66 বছরের জিতেন্দ্র চৌধুরী। তার আগে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী এবং মানিক সরকার দায়িত্ব পালন করেছিলেন পলিট ব্যুরোর সদস্য হিসেবে। পূর্বসূরি গৌতম দাসের মৃত্যুর পর 2021 সালের সেপ্টেম্বরে সিপিআইএম এর রাজ্য সম্পাদক নিযুক্ত হয়েছিলেন জিতেন্দ্র চৌধুরী। 1993 থেকে 2014 সাল পর্যন্ত পরপর 4 বার মানিক সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জিতেন্দ্র চৌধুরী। 1971 সালে সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই এর মাধ্যমে বাম রাজনীতিতে যোগ দেন জিতেন্দ্র চৌধুরী। এক দশক পরে 1981 সালে পূর্ণকালীন রাজনীতিতে যোগ দেন তিনি। 7 বছর পর সিপিএম রাজ্য কমিটিতে উঠে আসেন জিতেন্দ্র চৌধুরী। 1993 সালে ত্রিপুরা বিধানসভায় প্রথমবারের মতো নির্বাচিত হন জিতেন্দ্র চৌধুরী। 2014 সালে পূর্ব ত্রিপুরা নির্বাচনী এলাকা থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। দেশ এবং রাজ্যে পরিবর্তিত রাজনৈতিক পরিমণ্ডলে যেখানে ক্রমে গুটিয়ে যাচ্ছে বামপন্থী রাজনীতি, সেই ক্ষেত্রে সংগঠনকে আবার ট্রেকে ফিরিয়ে আনতে কি সিদ্ধান্ত নেন জিতেন্দ্র চৌধুরীরা, তা নিয়েই চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পানীয় জল, সড়ক, বিদ্যুতের মতো মৌলিক পরিষেবাগুলি থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। প্রেক্ষিতে পথে নেমে আন্দোলন বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হচ্ছেন বঞ্চিতরা। পানীয় জল, সড়ক, বিদ্যুতের সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন জলেফা সংলগ্ন সাব্রুম মহকুমার জলেফা বাজার এলাকায় সাধারণ মানুষ। দীর্ঘদিন যাবৎ পানীয় জল সহ রাস্তা ও বিদ্যুতের সংকটে ভুগছেন পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের হাই স্কুল পাড়া এলাকার বাসিন্দারা। এই বিষয়গুলি নিয়ে পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনের নিকট বারবার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা। রাস্তা একটা পুরা অর্ধেক সাইডে উঠে গেছে, কোনো ডেলিভারি রুগী আনো জানা, কোনো একটা গাড়ি যাইতে বলে জানা, আমরা দিকে শুধু রাস্তার অজুহাত দেয়। আপনি রাস্তাটা দিয়ে যাই দেখেন, রাস্তাটা এত খারাপ, আপনি নিজেও যাইলে একবার যাইলে আরেকবার যেতেন মনে করেন। কতদিন ধরে এই অবস্থা? প্রায় 5-6 বছর তো আজকে আপনারা মানে কখন থেকে বলছেন এই রাস্তাতে? কয়েকবারে কোয়া হয়েছে, কয়েকবারে পঞ্চায়েতের মধ্যে দেওয়া হয়েছে। আজকে রাস্তা অবরোধ কোন সময় থেকে শুরু করছে? প্রায় 1 ঘন্টা। কোন জায়গায় রাস্তা অবরোধ? জলেফা বাজার। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।